আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জ্যাক লন্ডনের উপন্যাস দ্য সি উলফ। উপন্যাসটির আজ তৃতীয় পর্ব, পঞ্চম অধ্যায়। কিন্তু শিকারীদের আস্তানায় আমার প্রথম রাতই হলো শেষ রাত। পরদিন বাঘালার্সের নতুন মেট জোহানসেনকে কেবিন থেকে উৎখাত করে শিকারীদের ঘরে পাঠিয়ে দিল, আর আমার জায়গা নির্দিষ্ট করে দিল ছোট কেবিন স্টেট রুমে। ভ্রমণযাত্রায় প্রথম দিনে যে ঘর ইতোপূর্বেই দুজন বাসিন্দাকে তার বুকে স্থান দিয়েছিল, শিকারীরা তাড়াতাড়ি এ পরিবর্তনের কারণ আবিষ্কার করে ফেলল এবং তা নিয়ে বেশ খানিকটা অসন্তুষ্ট হল। জোহানসেন রোজ রাতে ঘুমের মধ্যে সারাদিনের ঘটনাবলীর পুনরাভিনয় করত। তার অনবরত চিৎকার, কথাবার্তা, হুকুম বাঘা লার্সেন সহ্য করতে পারেনি, আর তাই আপদ চালান করে দিয়েছে শিকারীদের মাথার উপর। বিনিত্র রজনী কাটাবার পর গোস্ট জাহাজের বুকে আমার দ্বিতীয় দিন শুরু, খোড়া পা আর দুর্বল শরীর নিয়ে। টমাস মার্ক্রিস সকাল 5:30টায় আমাকে বিছানা থেকে খেদিয়ে তুলে দিল। বোধহয় বিল সাইক্স তার কুকুরকে ঠিক ওভাবেই তুলে দিত, তবে মার্ক্রিস তার নিষ্ঠুরতার পুরস্কার পেয়েছিল সুদে আসলে। আমি তো সারা রাত জেগেই ছিলাম, কিন্তু তার অনাবশ্যক গণ্ডগোলে শিকারীদের একজনের ঘুম ভেঙে গিয়েছিল। সে আলো আঁধারির মধ্য দিয়ে একটা ভারী জুতা ছুঁড়ে মারল এবং পর মুহূর্তে মার্ক্রিস যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে সকলের কাছে ক্ষমা চেয়ে দ্রুত অন্তর্হিত হয়ে গেল। পরে রান্নাঘরে আমি দেখলাম তার একটা কান ফোলা, থ্যাতলানো। সে কান আর পরিপূর্ণভাবে কখনো আগের চেহারা ফিরে পায়নি। নাবিকেরা তার নাম দিয়েছিল ফুলকপি কান। আমার সারাদিন কেটে গেল যন্ত্রণাদায়ক বৈচিত্র্যের মধ্যে। রান্নাঘর থেকে আমি আমার শুকনো কাপড় জামা নিয়ে গিয়েছিলাম। সকাল হতেই বাবুর্চির জামা কাপড় বদলে নিজের জামা কাপড় পরলাম। তারপর আমার টাকার ব্যাগটার খোঁজ করলাম। প্রথমে খুচরা বাদ দিয়ে নোটে মুদ্রায় মিলে তার মধ্যে মোট $185 ছিল। এসব বিষয়ে আমার স্মৃতিশক্তি বেশ জোরালো ছিল। টাকার ব্যাগটা পাওয়া গেল, কিন্তু খুচরা পয়সা ছাড়া বাকি সব কিছু খোয়া গেছে। রান্নাঘরে যখন কাজ করতে গেলাম তখন বাবুর্চিকে আমি সে কথা বললাম। একটা রুক্ষ জবাব অবশ্য প্রত্যাশা করেছিলাম, কিন্তু এরকম হিংস্র আক্রমণাত্মক বক্তৃতার জন্য মোটেই তৈরি ছিলাম না। চোখে বিদ্বেষের আগুন ফুটিয়ে গলায় তীব্র ঝাঁঝ ঠেলে সে বলল, দেখো বুদ্ধু, নাকের ডগায় ঘুষি খেতে চাও? আমাকে যদি চোর মনে করে থাকো তবে ভাবনাটা নিজের কাছেই লুকিয়ে রেখো, নইলে কি ভুল করেছ তা ভালো করে টের পাবে। কি কাণ্ড! এই বুঝি কৃতজ্ঞতা? কোথাকার এক হতচ্ছাড়া সব খুইয়ে এসে উঠল, আর আমি তাকে আদর যত্ন করে নিজের রান্নাঘরে টেনে তুললাম, এই তার প্রতিদান? আবার যদি মুখে এই কথা আনো কোনোদিন, তাহলে তোমার কি হাল করি দেখো। এই বলেই সে হাত মুঠি করে আমার দিকে তেড়ে এলো। বলতে লজ্জা করছে যে আমিও ঘুষির ভয়ে রান্নাঘরের দরজা দিয়ে ছুটে পালিয়ে গেলাম। তাছাড়া কী করতে পারতাম? এই জান্তব জাহাজে পশু শক্তিরই ছিল জয় জয়কার। নৈতিক প্রভাব বলে বস্তুটি ছিল এখানে সম্পূর্ণ অজ্ঞাত। অবস্থাটা নিজে একটু কল্পনা করুন। সাধারণ আকৃতির একটি লোক, হালকা গড়ন, দুর্বল, অপুষ্ট মাংসপেশি, চিরকাল নিরুদ্বিগ্ন শান্ত জীবন কাটিয়েছে। কোনোরকম জোর জবরদস্তি বা গুন্ডামির মুখোমুখি কোনো দিন হয়নি। সে এই অবস্থায় কি করতে পারত? একটা খ্যাপা ষাঁড়ের সামনে বুক চিতিয়ে দাঁড়াবার যেমন কোনো মানে হতো না, ঠিক তেমনি এইসব মনুষ্যরূপী জানোয়ারের মুখোমুখি দাঁড়াবারও কোনো মানে ছিল না। নিজের ব্যবহারের সমর্থনে, আপন বিবেকের সঙ্গে সমঝোতার তাগিদে সে সময় আমি ওইভাবেই বিষয়টি বিচার করেছিলাম, কিন্তু সে বিচারে আমার মন বিশেষ সন্তুষ্ট হতে পারেনি। সত্যি বলতে কি, আজও আমার পৌরুষ পুরানো সেই সব দিনের দিকে তাকিয়ে নিজেকে সম্পূর্ণ দোষমুক্ত বলে ভাবতে পারে না। প্রকৃতপক্ষে পরিস্থিতিটি ছিল প্রচলিত যুক্তিনির্ভর মানবিক আচার আচরণের বাইরের বস্তু। এর জন্য যা দরকার ছিল তা যুক্তিকে ছাড়িয়ে অতিরিক্ত কিছু। প্রথাসিদ্ধ ন্যায়শাস্ত্রের আলোতে এর মধ্যে লজ্জা পাওয়ার মতো আমার কিছু ছিল না, কিন্তু সেসব কথা মনে পড়লেই অবধারিতভাবে আমি আজও লজ্জা বোধ করি। আমার পৌরুষের মধ্য গগনে দাঁড়িয়ে মনে হয় কোনো অস্পষ্ট অনির্দিষ্টভাবে আমার পৌরুষ সেদিন ক্ষুণ্ণ ও ক্লেদাক্ত হয়েছিল। অবশ্য এসবই অবান্তর। তখন আমি খুব দ্রুত রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে এসেছিলাম। তার ফলে হাঁটতে ভীষণ যন্ত্রণা বোধ করি। একটু দূরে এসে আমি অসহায়ের মতো মাটিতে বসে পড়ি।
কিন্তু মার্গ্রিস আর আমার পিছু পিছু আমাকে তাড়া করেনি। কিন্তু তার গলার স্বর আমার কানে এসে পৌঁছল। দেখো, ব্যাটা কেমন দৌড়ে পালাচ্ছে, ভাঙা পা নিয়ে দৌড়াচ্ছে কেমন দেখো। আহা, মামুনির আদরের দুলাল, ফিরে এসো সোনামুনি। না না, মারবো না তোমাকে। আমি ফিরে এসে আপন মনে নিজের কাজ করতে আরম্ভ করলাম। ব্যাপারটা সাময়িকভাবে এখানেই চুকল, যদিও পরে অন্য পর্বও আছে। আমি সকালে নাস্তার টেবিল সাজিয়ে দিলাম। 7টার সময় শিকারির দল আর জাহাজের অফিসারদের খাবার সময় ফরমাস খাটলাম। ঝড় রাতেই কমে এসেছিল, যদিও তখনও জোর বাতাস বইছে আর বড় বড় ঢেউ উঠছে সমুদ্রের বুকে। ভোরবেলাতেই বেশিরভাগ পাল খাটিয়ে দেয়া হয়েছিল। আমাদের জাহাজ পালের বাতাস পেয়ে দ্রুত বেগে ছুটে চলেছে। শুধু 3টে পাল তখন পর্যন্ত খাটানো হয়নি। খাবার টেবিলের আলাপ আলোচনা থেকে বুঝলাম যে নাস্তা শেষ হলেই সে পালগুলো টানিয়ে দেয়া হবে। আমি এও বুঝলাম যে বাঘা লার্সেন ঝোড়ো হাওয়ার পুরো সুযোগ নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে সমুদ্রের বুকে যতটা সম্ভব এগিয়ে যেতে চায়। এই হাওয়ার টানেই সে জাপানের পথে তার অধিকাংশ দূরত্ব অতিক্রম করবে, তারপর দক্ষিণে ঘুরে উষ্ণ অঞ্চলে পড়বে, তারপর আবার এশীয় উপকূলের কাছাকাছি এসে উত্তরে মোড় নেবে। নাস্তার পর আমার আরেকটি নিরানন্দ অভিজ্ঞতা ঘটল। বাসনকোসন ধোয়ার পর আমি কেবিনের চুল্লি সাফ করে ছাই ফেলে দেওয়ার জন্য ডেকের ওপর গিয়ে দাঁড়ালাম। বাঘা লার্সেন আর হেন্ডারসন তখন জাহাজের চালন চক্রের কাছে দাঁড়িয়ে কি এক গভীর আলোচনায় মগ্ন। জনসন জাহাজ চালাচ্ছিল। আমি ছায়ের পাত্র নিয়ে বাতাসের দিকে এগিয়ে যেতেই ও আমার দিকে তাকিয়ে দ্রুত মাথা নাড়ল। আমি ভাবলাম ও বুঝি আমাকে সুপ্রভাত জানাচ্ছে, পরিচয় স্বীকৃতি হিসেবে মাথা নাড়ছে। প্রকৃতপক্ষে ও আমাকে সাবধান করে দিচ্ছিল, ইঙ্গিত করছিল যেন যেদিকে বাতাস নেই সেদিকে আমি ছাই ফেলি। কিন্তু আমার ভুল সম্পর্কে সম্পূর্ণ অনবহিত অবস্থায় আমি বাঘা লার্সেন আর হেন্ডারসনের পাশ দিয়ে এগিয়ে গিয়ে ছাইয়ের পাত্র বাতাসের দিকেই উল্টে ঢেলে দিলাম। দেখতে না দেখতে সে ছাই শুধু আমার গায়ের ওপরই না, হেন্ডারসন আর বাঘা লার্সেনের গায়ের ওপর এসে পড়ল। পর মুহূর্তে লার্সেন মানুষ পথের কুকুরকে যেভাবে লাথি মারে ঠিক সেইভাবে আমাকে এক প্রচণ্ড লাথি মারল। লাথির আঘাতে যে এত যন্ত্রণা হতে পারে আগে কোনোদিন তা কল্পনাও করিনি। আমি অর্ধচেতন অবস্থায় কেবিনের গায়ে ঘুরে উল্টে পড়ে গেলাম। চোখের সামনে আমার সবকিছু বো বো করে ঘুরতে লাগলো। আমি বমি করে ফেললাম আর সমস্ত গা গুলিয়ে এলো। কোনো রকমে হামাগুড়ি দিতে দিতে আমি জাহাজের একপাশে সরে গেলাম। কিন্তু না, বাঘা লার্সেন আমার অনুসরণ করেনি। তার কাপড় জামা থেকে ছাই ঝেড়ে ফেলে সে আবার হেন্ডারসনের সঙ্গে আলোচনায় মেতে গেছে। জোহানসেন অদূরে দাঁড়িয়ে সব ব্যাপারটা দেখছিল। সে দুজন খালাসি পাঠিয়ে দিল নোংরা সাফ করার জন্য। বেলা আরেকটু গড়িয়ে গেলে পর আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের আরেক বিস্ময়ের ধাক্কা খেলাম। বাবুর্চির নির্দেশ মতো বাঘা লার্সেনের ঘরে গিয়েছি তার জিনিসপত্র গুছিয়ে রাখতে, বিছানা ঠিক করে দিতে। গিয়ে দেখি বাঙ্কের মাথার কাছে দেয়াল ঘেঁষে র্যাক ভর্তি বইয়ের শাড়ি। তার উপর চোখ বুলাতেই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সেখানে আছে শেক্সপিয়ার, টেনিসন, পো আর ডি কুইন্সি। বিজ্ঞানের বইও আছে, টিন্ডাল, প্রক্টর আর ডারউইনের বই। জ্যোতির্বিদ্যার বই আছে, পদার্থবিদ্যার বই আছে। বুলফ্রিঞ্জের এজ অফ ফেবল দেখলাম স্বর ইংরেজি এবং মার্কিন সাহিত্যের ইতিহাস, আর বিরাট দুখণ্ডে জনসনের ন্যাচারাল হিস্ট্রি। কয়েকটি ব্যাকরণের বইও চোখে পড়ল, মেটকাফের আর রিড এবং কেলোগের। দ্য ডিনস ইংলিশ এক কপি দেখে আমার মুখে হাসি ফুটল। লোকটিকে যতটুকু দেখেছি তার সঙ্গে এই বইগুলো আমি কিছুতেই খাপ খাওয়াতে পারছিলাম না। আমার মনে হলো ও সম্ভবত এসব পড়তেই পারে না। কিন্তু বিছানা ঠিক করতে এসে কম্বলের ভাঁজে আমি আবিষ্কার করলাম ব্রাউনিংয়ের সম্পূর্ণ কবিতার একটি সংকলন, কেমব্রিজ সংস্করণ। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ায় বইটি তার হাত থেকে খসে পড়ে গেছে। এনে ব্যালকনি কবিতার পাতায় বইটি খোলা, কয়েকটি জায়গায় দেখলাম পেন্সিলের দাগ দেয়া। হঠাৎ জাহাজের দোলানিতে বইটি আমার হাত থেকে পড়ে যেতেই তার মধ্য থেকে একটি কাগজের টুকরা বেরিয়ে পড়ল। সেখানে নানা রকম জ্যামিতিক ডায়াগ্রাম আর আঁক কষা। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে লোকটি হৃদয়হীন পশুসুলভ নিষ্ঠুরতার নমুনা দেখে তাকে নিঃসন্দেহে একজন বুনো অশিক্ষিত লোক বলে ধারণা করলেও প্রকৃতপক্ষে সে মোটেই অশিক্ষিত নয়। সঙ্গে সঙ্গে সে আমার কাছে একটি প্রহেলিকা হয়ে দাঁড়ালো। তার প্রকৃতির যে কোনো একটি দিক এককভাবে বেশ বোধগম্য, কিন্তু দুটো মিলিয়ে যে চেহারা তা বিভ্রান্তিকর। আমি আগেই লক্ষ্য করেছি যে
মাঝে মাঝে সামান্য ত্রুটি সত্ত্বেও তার ভাষা ও বাক্যবিন্যাস ছিল চমৎকার। অবশ্য খালাসি আর শিকারীদের সঙ্গে যখন ও কথা বলতো তখন তাতে ভুলের অবধি থাকত না, কিন্তু সেটা ভাষার ওই বিশেষ স্তরের জন্য। আমার সঙ্গে তার সামান্য যে কয়েকটি কথা হয়েছে তা ছিল যেমন প্রাঞ্জল তেমনি নির্ভুল। ও চরিত্রের অন্য দিকটির প্রতি দৃষ্টিপাতের ফলে আমার বুকে নিশ্চয়ই কিছুটা সাহসের সঞ্চার হয়েছিল, কারণ আমি তখনই ঠিক করলাম যে আমার টাকা হারাবার কথা ওকে বলতে হবে। একটু পরে জাহাজের পেছন দিকে সর্বোচ্চ পাটাতনে ওকে আমি একা একা পায়চারি করতে দেখলাম। কাছে গিয়ে আমি বললাম, আমার টাকা চুরি গেছে। ও শুধরে দিল, রূঢ়ভাবে বলল, কিন্তু দৃঢ় কণ্ঠে, স্যার। আমি এবার বললাম, আমার টাকা চুরি গেছে স্যার। কেমন করে? আমি তখন সব ঘটনা খুলে বললাম। কেমন করে আমার ভেজা কাপড় জামা শুকাবার জন্য রান্নাঘরে রেখে গিয়েছিলাম, কেমন করে পরে বাবুর্চির কাছে কথাটা তুলতেই সে আমাকে তেড়ে মারতে এসেছিল। আমার কথা শুনে তার মুখে হাসি ফুটে উঠল, বলল, কুকির নিজস্ব সঞ্চয় পদ্ধতি, কিন্তু তুমি কি মনে করো যে তোমার পুঁচকে জীবনের দাম এর চেয়েও কম? তাছাড়া মনে করো যে এতে তোমার একটা শিক্ষা হলো, এবার নিজের টাকা পয়সার যত্ন নিজেই নিতে শিখবে। আমার ধারণা এ যাবৎ তোমার হয়ে এসব বিষয়ে তোমার উকিল কিংবা তোমার কোনো কর্মচারী দেখাশোনা করেছে, কি বলো? ওর কথার বিদ্রূপ আমি লক্ষ্য করলাম, কিন্তু তবু জানতে চাইলাম, আমার টাকাটা ফেরত পাবো কিভাবে? সে তুমি বুঝবে। এখানে তোমার কোনো উকিল নেই, কোনো কর্মচারী নেই, তাই নিজের ওপরই তোমাকে নির্ভর করতে হবে। 1 টাকা যদি রোজগার করো তবে সেই 1 টাকা সাবধানে নিজের কুক্ষিগত করে রাখতে হবে। যে লোক তার টাকা পয়সা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে তার টাকা পয়সা খোয়া যাওয়াই উচিত। তাছাড়া তুমি অন্যায় করেছ। অন্য লোকের সামনে প্রলোভনের জাল পেতে রাখার কোনো অধিকার তোমার নেই। তুমি কুকিকে লোভ দেখিয়েছ এবং তার পতন ঘটেছে। তার অমর আত্মা আজ বিপন্ন। আচ্ছা, আত্মার অমরত্বে তুমি বিশ্বাস করো? অলসভাবে চোখের পাতা দুটো একটু উপরে তুলে সে যখন আমাকে এই প্রশ্ন করল, তখন আমার মনে হলো অতলান্ত সমুদ্র যেন আমার সামনে তার রুদ্ধদ্বার উন্মুক্ত করে দিয়েছে। আমি যেন তার অন্তরাত্মার গভীরে দৃষ্টিপাত করলাম, কিন্তু সে শুধু মায়া। বাঘা লার্সেনের আত্মা কেউ দেখেনি, দেখলেও তার খুব গভীরে বেশিদূর পর্যন্ত যে কারো নজর পৌঁছেনি সে সম্পর্কে আমি সুনিশ্চিত। তার ছিল অত্যন্ত নিঃসঙ্গ একটি আত্মা। সে আত্মাকে কখনো মুখোশহীন অনাবৃত অবস্থায় সে কারো সামনে তুলে ধরেনি, যদিও মাঝে মাঝে অনুরূপ ভান সে করেছে। আপনার চোখে আমি অমরত্বের ছায়া দেখেছি, আমি বললাম। পরীক্ষামূলকভাবে আমি স্যার শব্দটি যোগ করলাম না। আমাদের আলোচনার অন্তরঙ্গতার পরিপ্রেক্ষিতে তা করা যায় বলে আমার মনে হলো। সে ব্যাপারটা খেয়ালই করল না, বলল, অর্থাৎ তুমি বলতে চাও যে আমার চোখে তুমি জীবন্ত কিছু একটা দেখেছ, কিন্তু তার মানে এই নয় যে সেটা চিরজীবী হবে। আমি তার চেয়ে আরো বেশি কিছু দেখছি, সাহসের সঙ্গে বললাম আমি। তাহলে তুমি দেখছ সচেতনতা। এটা যে জীবন্ত, জীবনের সেই সচেতনতা তুমি দেখছ, কিন্তু তার বেশি কিছু নয়, জীবনের অন্তহীনতা নয়। কি আশ্চর্য স্বচ্ছ তার চিন্তাধারা, এবং কি চমৎকারভাবে সে সেই চিন্তাকে ভাষায় রূপদান করল। এতক্ষণ ঔৎসুক্য আর কৌতূহলের সাথে সে আমার দিকে তাকিয়েছিল, এবার আমার ওপর থেকে চোখ তুলে ধূসর সমুদ্রের দিকে দৃষ্টিপাত করল। তার দু চোখে একটা শীতল শূন্যতা নেমে এলো, মুখের রেখা তীক্ষ্ণ এবং কর্কশ হয়ে উঠল। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে একটা নৈরাশ্যে তার সারা অন্তর পূর্ণ হয়ে উঠেছে। তাহলে কি জন্যে? আমার দিকে ঘুরে আকস্মিকভাবে তীব্র স্বরে সে জিজ্ঞেস করল, আমি যদি অমর হই তবে কি জন্যে? আমি চুপ করে থাকলাম। এই লোকের কাছে কি করে আমি আমার আদর্শবাদের রূপ স্পষ্ট করে তুলব, যা শুধু অনুভব করা যায়, যা ঘুমের মধ্যে শুধু সঙ্গীতের রেশের মতো আমার কানে এসে বাজে, যা গভীর প্রত্যয়ে আমার অন্তরাত্মার সঙ্গে মিশে গিয়েও ভাষার কাঠামোর বাইরে থাকে, তাকে কি করে আমি প্রকাশ করব? তাহলে আপনি কি বিশ্বাস করেন? আমি এবার পাল্টা প্রশ্ন করলাম। দ্বিধাহীন উত্তর এলো, আমি বিশ্বাস করি যে জীবন একটা বিশ্রী জগা খিচুড়ি। এটা একটা গেঁজালো রসের পিণ্ডের মতো, নড়তে পারে, টকবক করতে পারে, 1 মিনিট কি 1 ঘন্টা কি 1 বছর কি 100 বছরের জন্য, কিন্তু শেষে নিশ্চল হয়ে থেমে যেতে বাধ্য। বড় ছোটকে খেয়ে ফেলে যেন সে নিজে আরও কিছুক্ষণ নড়তে চড়তে পারে। শক্তিমান দুর্বলকে গ্রাস করে যেন তার শক্তি অক্ষুণ্ণ থাকে।
যে ভাগ্যবান সেই সবচেয়ে বেশি গ্রাস করে, সবার চেয়ে দীর্ঘকাল নড়ে চড়ে। ব্যাস, ওই পর্যন্ত। ওই বস্তুগুলো সম্পর্কে তোমার কি ধারণা? জাহাজের মাঝামাঝি জায়গায় দড়িদড়া নিয়ে কর্মরত একজন খালাসির দিকে অধৈর্য ভঙ্গিতে হাত প্রসারিত করল সে। ওরা নড়ে চড়ে, জেলিফিশও নড়ে। ওরা নড়ে খাবার জন্য, যেন তাদের নড়াচড়া অক্ষুণ্ণ থাকে সেজন্য। ওইটাই সব। তারা বাঁচে পেটের জন্য, এবং পেট হলো তাদের জন্য শুধু একটা বৃত্ত, পৌঁছবার মতো কোনো গন্তব্য নেই। ওদের ক্ষেত্রেও তাই। এবং অবশেষে তারা নিশ্চল হয়ে থেমে যায়। আর নড়াচড়া নেই, তারা মৃত। আমি বাধা দিয়ে বললাম, তারা স্বপ্ন দেখে, উজ্জ্বল প্রদীপ্ত সব স্বপ্ন। খাবারের? তীব্র গলায় ছোট্ট করে সে আমার বাক্যটি পূর্ণ করে দিল। এবং আরও খাবারের। তারা স্বপ্ন দেখে আরও সর্বগ্রাসী ক্ষুধার, এবং সে ক্ষুধা পরিতৃপ্তির আরও সৌভাগ্যময় সম্ভাবনার। তার কণ্ঠ কর্কশ শোনাল। তার মধ্যে হালকা চটুলতার রেশমাত্র নেই। দেখছ না ওদের স্বপ্ন কি নিয়ে? কেমন করে তাদের সমুদ্রযাত্রা সফল হবে, সৌভাগ্যের তীর ছুঁয়ে যাবে, কালক্রমে ওরা জাহাজের মেট হবে, অনেক টাকার মালিক হবে, এক কথায় তাদের অবস্থার উন্নতি হবে। তারা তখন তাদের অন্য সঙ্গীদের ওপর মাতব্বরি করতে পারবে। নিজেরা ভালো খেয়ে দিয়ে আরাম করবে, আর অন্য লোক তাদের হয়ে সব নোংরা বিশ্রী কাজগুলো করে দেবে। আমিও তাদের মতোই। কোনো তফাৎ নেই, শুধু আমরা ওদের চেয়ে অপেক্ষাকৃত ভালো খেয়েছি, বেশি খেয়েছি। আমি এই মুহূর্তে ওদের খাচ্ছি, আর তোমাকেও। কিন্তু এর আগে তুমি আমার চেয়ে বেশি খেয়েছ। তুমি কোমল শয্যায় শয়ন করেছ, সুন্দর নরম কাপড় জামা পরেছ, ভালো খেয়েছ। কে তোমার বিছানা তৈরি করেছে? আর ওই জামা কাপড়, ওই খাবার? তুমি না। নিজের গায়ের ঘাম ফেলে তুমি কোনো দিন কোনো কিছু তৈরি করনি। তোমার বাবার অর্জিত আয়ের ওপর তুমি বেঁচে আছো। আকাশ থেকে যে বাজ পাখি ছোঁ মেরে নিচে নেমে এসে নিরীহ বোকা পাখির ঠোঁট থেকে তাদের শিকার করা মাছ ছিনিয়ে নিয়ে যায়, তুমি তার মতোই। কিছু মানুষ একজোট হয়, তারা যাকে সরকার বলে তা সৃষ্টি করেছে। অন্য লোকের সংগ্রহ করা খাদ্যবস্তু তারা আত্মসাৎ করেছে, অপরের ওপর প্রভুত্ব ও আধিপত্য বিস্তার করে কর্তৃত্ব জাহির করেছে। তুমি তাদেরই দলে, তাদেরই সমগোত্রের মানুষ। তুমি গরম কাপড় পরো, কিন্তু যারা কাপড় তৈরি করে তারা ন্যাকড়া গায়ে দিয়ে শীতে হি হি করে কাঁপে। তোমার কাছে কিংবা তোমার উকিল কিংবা কর্মচারীর কাছে একটা কাজ বা চাকরির জন্য ফ্যা ফ্যা করে ঘোরে। কিন্তু এসব নিতান্ত অপ্রাসঙ্গিক, আমি বলে উঠলাম। মোটেই নয়। তাড়াতাড়ি করে প্রদীপ্ত চোখে সেবার বলল, এ হচ্ছে সুরের মতো কাণ্ড কারখানা। আর সুরের মতো যে কাণ্ড কারখানা, তার অমরত্বের প্রয়োজনই বাকি, আর অর্থই বাকি। উদ্দেশ্য কি এর? পরিণতি কি? সমস্ত ব্যাপারটা কি নিয়ে? তুমি কোনো খাদ্য উৎপন্ন করনি, অথচ যে খাদ্য তুমি খেয়েছ কিংবা অপচয় করেছ, সে খাদ্য যারা উৎপন্ন করেছে তেমন ২০ জন হতভাগার প্রাণ হয়তো তা দিয়ে রক্ষা করা যেত। এই কাজের দ্বারা কি অমর উদ্দেশ্য তুমি সাধন করলে, নাকি ওরা কিছু করলো? তোমার আর আমার কথাই ধরো। তোমার জীবনের সঙ্গে যখন আমার জীবনের সংঘর্ষ বাঁধে, তখন তোমার ওই অত বড়াই করা অমরত্বের দৌড় কতটুকু থাকে? তুমি ডাঙার কোলে ফিরে যেতে চাও। তোমার বিশেষ ধরনের শুয়োরপনার পক্ষে সে স্থানই প্রশস্ত। আর আমার খেয়াল হচ্ছে তোমাকে এই জাহাজে আটকে রাখা, যেখানে আমার বিশেষ ধরনের শুয়োরপনা অবাধে বিস্তার লাভ করার সুযোগ পায়। এবং আটকে তোমাকে আমি রাখবই এখানে। হয়তো এর ফলে তুমি মানুষ হবে, নয়তো অক্কা পাবে। আজ কিংবা আগামী সপ্তাহে কিংবা আগামী মাসে তোমার মৃত্যু হতে পারে। তুমি যেরকম পুঁচকে দুর্বল, তাতে এক ঘুষিতে তোমাকে আমি এখনই মেরে ফেলতে পারি। কিন্তু আমরা যদি অমর হই, তাহলে এর কি যুক্তি? তুমি আর আমি সারা জীবন যে ধরনের সুরের মতো কাণ্ড কারখানা করেছি, তার সঙ্গে অমরত্বের অধিকারীর কীর্তিকলাপের কোনো সঙ্গতি বা সাযুজ্য আছে কি? তাই আবারও জিজ্ঞাসা করি, এসব কি নিয়ে, কি জন্যে? কেন তোমাকে এখানে আমি আটকে রাখছি? আমি কোনো রকমে বলে ফেললাম, কারণ আপনার জোর বেশি। তার অন্তহীন প্রশ্নের খেই ধরে সে বলে চলল, কিন্তু কেন জোর বেশি? আমি কি সেই জ্ঞাজানো রসের একটা বৃহত্তর পিণ্ড বলে? দেখছো না তুমি? দেখছো না? কিন্তু এই গভীর নিরন্ধ্র হতাশা। আমি প্রতিবাদ করতে চাইলাম। হ্যাঁ, এখানে তোমার সঙ্গে আমি একমত, সে বলল। তাহলে নড়াচড়া করা কি জন্যে? নড়াচড়া মানেই যখন বেঁচে থাকা। নড়াচড়া না করলে, সে জ্ঞাজানো ফেনার অংশ না হলে হতাশাও থাকবে না।
কিন্তু তবুও আমরা বেঁচে থাকতে চাই, নড়তে চড়তে চাই, যদিও তা করার পেছনে কোনো যুক্তি নেই। কিন্তু প্রাণের প্রকৃতি হচ্ছে বাঁচা, নড়াচড়া করা, বাঁচতে চাওয়া, নড়তে চড়তে চাওয়া। তা না হলে প্রাণ মরে যেত। তোমার মধ্যে এই প্রাণ আছে বলেই তুমি অমরত্বের স্বপ্ন দেখো। তোমার মধ্যে যে প্রাণ আছে তা জীবন্ত এবং অনন্তকাল ধরে বেঁচে থাকতে চায়। বাহ, শুয়োরপনার এক অনন্ত ব্যাপ্তি। হঠাৎ মুখ ঘুরিয়ে সে এগিয়ে গেল, একটু গিয়েই থেমে আমাকে কাছে ডাকল। তারপর জিজ্ঞেস করল, বাবুর্চি তোমার কত টাকা চুরি করেছে? আমি জানালাম, $185, স্যার। মাথা নাড়ল সে। এক মুহূর্ত পরে রাতের খাবারের জন্য টেবিল পাতার উদ্দেশ্যে আমি নিচে নেমে যাবার শব্দ শুনতে পেলাম। উচ্চকণ্ঠে সে কয়েকজন খালাসিকে গালিগালাজ আর শাপশাপান্ত করছে। ষষ্ঠ অধ্যায়। পরদিন সকালে দেখা গেল যে ঝড় থেমে গেছে। শান্ত সমুদ্রের বুকে গোস্ট দুলতে দুলতে এগিয়ে চলেছে। মাঝে মাঝে হালকা হাওয়া দিচ্ছিল। বাঘা লারসেন জাহাজের সর্বোচ্চ পাটাতনে নিজের জায়গায় ক্লান্তিহীনভাবে পায়চারি করছে আর সমুদ্রের উত্তর পূর্ব দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখছে। ওই দিক থেকেই অনাকাঙ্ক্ষিত আয়ন বায়ু বইতে শুরু করবে। সব লোকজন ডেকের ওপরে আসন্ন শিকারের জন্য বিভিন্ন নৌকা আর তার সাজ সরঞ্জাম গুছিয়ে নেবার কাজে ব্যস্ত। সবসময় জাহাজে নৌকা আছে 7টা, কাপ্তানের একটা আর শিকারীদের ব্যবহারের জন্য 6টা। প্রতি নৌকায় থাকে একজন শিকারী, একজন হালের মাঝি আর একজন দাড়ি। হালের মাঝি আর দাড়িরা সবাই অবশ্য জাহাজে খালাসির কাজও করে। শিকারীরাও বাঘা লারসেনের নির্দেশ ও তত্ত্বাবধানে সাহায্য করে, পাঞ্জেরির দায়িত্ব পালন করে। এসব তথ্য এবং আরও অনেক জিনিস আমি পরে আহরণ করেছি। সান ফ্রান্সিসকো এবং ভিক্টোরিয়া অঞ্চলে যত জাহাজ আছে তার মধ্যে গোস্ট সর্বাপেক্ষা দ্রুতগামী বলে সুপরিচিত। প্রকৃতপক্ষে একসময় এটা একজনের ব্যক্তিগত ইয়ট ছিল। গতিবেগের দিকে লক্ষ্য রেখেই তাকে তৈরি করা হয়েছিল। তার টানা তীক্ষ্ণ চেহারা আর সাজ সরঞ্জাম দেখেই সেটা বোঝা যায়। অবশ্য আমি এসব বিষয়ে কিছু জানি না। গতকাল জনসন কথায় কথায় আমাকে এ সম্পর্কে বলছিল। কোনো কোনো লোক ভালো ঘোড়ার কথা বলার সময় যেমন উৎসাহিত হয়ে ওঠে, জনসন তেমনি ভালো কোনো জাহাজের কথা বলার সময় উৎসাহিত না হয়ে পারত না। গোস্ট প্রসঙ্গে তার গলায় সেই উৎসাহের ছোঁয়াচ লেগেছিল। কিন্তু বর্তমানে সমুদ্রযাত্রার ভবিষ্যৎ সম্পর্কে তার বিরক্তি ক্রমেই বেড়ে উঠছিল। সিল শিকারী জাহাজের কাপ্তানদের মধ্যে বাঘা লারসেনের বেশ দুর্নাম আছে বলে শুনলাম আমি। গোস্টের আকর্ষণেই জনসন এখানে নাম লিখিয়েছিল, কিন্তু এর মধ্যেই সে অনুতাপ করতে আরম্ভ করেছে। জনসনের কাছেই আমি শুনলাম যে গোস্ট অত্যন্ত সুন্দর মডেলের একটি 80 টনি জাহাজ, চওড়ায় 23 ফুট, লম্বায় 90 ফুটের একটু বেশি। অদ্ভুত সুন্দর ভারসাম্য আর পালের বিস্তার সুবিশাল। দেখ থেকে প্রধান মাস্তুল প্রায় 100 ফুট উঁচু হবে, আর সামনের পালের মাস্তুল হবে তার চেয়ে মাত্র 8-10 ফুট ছোট। 22 জন যাত্রী নিয়ে যে ছোট্ট ভাসমান দুনিয়া এগিয়ে চলেছে তার আকৃতি সম্পর্কে একটা সুষ্ঠু ধারণা দেবার জন্যই আমি এই বিশদ বর্ণনা দিচ্ছি। অত্যন্ত ক্ষুদ্র এই দুনিয়া, একটা কণার মতো, একটা তিলের মতো। আর এই ধরনের একটা ছোট্ট ভঙ্গুর বস্তুর কোলে চড়ে মানুষ সাগরের বুকে বেরিয়ে পড়ার দুঃসাহস করেছে ভাবতেই আমার অবাক লাগলো। জাহাজের পাল নিয়ে বেশ হঠকারিতার খ্যাতি ছিল বাঘা লারসেনের। হেন্ডারসন আর স্ট্যান্ডিস নামের এক ক্যালিফোর্নিয়াবাসী শিকারীকে আমি সে বিষয়ে আলাপ করতে শুনেছি। 2 বছর আগে বেরিং সাগরে প্রচণ্ড ঝড়ের মধ্যে বাঘা লারসেন একবার জাহাজের সব মাস্তুল খুলে ফেলেছিল। তার জায়গায় বর্তমান মাস্তুল লাগানো হয়েছে। এগুলো সব দিক দিয়ে আগের চেয়ে মজবুত এবং ভারী। গোস্টের সমুদ্রযাত্রার পেছনে খালাসি, শিকারী সবার একটা না একটা অজুহাত ছিল। ব্যতিক্রম শুধু জোহানসেন। নিজের পদোন্নতিতে সে সত্যিই অভিভূত। নাবিকদের মধ্যে অনেকেই বলেছে যে গোস্ট বা তার কাপ্তান সম্পর্কে ওদের কিছুই আগে জানা ছিল না। ইতিপূর্বে তারা গভীর সমুদ্রগামী ভিন্ন ধরনের জাহাজে কাজ করেছে। যারা এ সম্পর্কে একটু আধটু জানত তারা শিকারীদের কথা বলতে গিয়ে বলেছে যে লক্ষ্যভেদে ওদের নৈপুণ্য যাই থাকুক না কেন, ওরা স্বভাবে ভীষণ হিংস্র, ঝগড়াটে আর পাকা বদমাশ। কোনো স্বাভাবিক ভদ্র জাহাজে ওদের জায়গা পাওয়া সম্ভব ছিল না। নাবিকদের মধ্যে লুই নামে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল। হাসি খুশি, গোলগাল, নোভাস্কোশিয়ার আইরিশম্যান, খুব আলাপি, অনর্গল কথা বলতে পারে। শুধু শোনবার কেউ থাকলেই হলো। বিকালের দিকে বাবুর্চি যখন নিচে নিদ্রামগ্ন আর আমি আলুর খোসা ছাড়ানোর কাজে ব্যস্ত,
তখন সে রান্নাঘরে এসে গল্প জুড়ে দিত। তার এই জাহাজে কাজে যোগ দেবার অজুহাত হলো এই যে মাতাল অবস্থায় সে এখানে নাম লিখিয়েছে। আমাকে সে বারবার বলেছে যে স্বাভাবিক অবস্থায় কিছুতেই সে কাজ করতে পারত না। 12 বছর ধরে প্রতি মৌসুমে সে শিল মাছ শিকারে বেরুচ্ছে। সমগ্র অঞ্চলের শিকারী নৌকার মাঝিদের মধ্যে সব সেরা যে 2-3 জন, সে তাদের অন্যতম। আমার অদৃষ্টে অনেক দুঃখ আছে। এরকম একটা ভঙ্গি করে মাথা নাড়তে নাড়তে সে বলতো, বুঝলে হে, এর চেয়ে খারাপ জাহাজ তুমি খুঁজলেও পেতে না। আর তুমি তো আমার মতো মাতালও ছিলে না। সিল শিকার ব্যাপারটা সত্যিই নাবিকদের স্বর্গ, কিন্তু এখানে নয়, অন্য জাহাজে। সবার আগে গেল মেট, কিন্তু এই তোমাকে আমি বলে রাখলাম, যাত্রা শেষ হবার আগে আরো অনেককেই শেষ পাড়ি দিতে হবে। এই শোনো, চুপি চুপি তোমাকে বলছি শুধু, বাঘা লার্সেন হলো আসল শয়তান। যেদিন থেকে সে গোস্টের কাপ্তান হয়েছে, সেদিন থেকে একটা শয়তানের জাহাজে পরিণত হয়েছে। আর শয়তানের জাহাজ হয়ে এটা থাকবে চিরকাল। আমি বুঝি কিছুই জানি না? হকরেটে 2 বছর আগে ও কি করেছিল সে কথা আমি জানি না? ঝগড়াঝাটি আর গোলমালের পর ও তার 4 জন খালাসিকে গুলি করে মেরে ফেলেনি? মাত্র 300 গজ দূরে এমা জাহাজে তখন আমি শুয়েছিলাম না? আর ওই বছরেই সে নিজের হাতে ঘুষি মেরে আরেকটি লোককে মেরে ফেলেছিল। জি স্যার, একেবারে মেরে ফেলেছিল। ডিমের খোসার মতো তার মাথার খুলি চৌচির হয়ে ফেটে গিয়েছিল। তারপর আরেকবার কুরাদ্বীপে জাপানি গভর্নর ও পুলিশ প্রধান তাদের স্ত্রী সহ কাপ্তানের অতিথি হয়ে জাহাজে আসছিল। কিন্তু মহিলারা জাহাজে ওঠার পরই মনে হলো যেন আকস্মিকভাবে ভুলক্রমেই জাহাজ ছেড়ে দিল। আর স্বামী দুজন পড়ে রইল পেছনে, নিজেদের সাম্পানে। পুরো 1 সপ্তাহ পরে বাঘা লার্সেন ওই মহিলাদের দ্বীপের অন্য ধারে নির্জন তীরে নামিয়ে দিয়েছিল। ঠুনকো শোলা স্যান্ডেল পায়ে দিয়ে পাহাড় পেরিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাওয়া ছাড়া তাদের গত্যন্তর ছিল না। আমি কি এসব কথা জানি না? এই বাঘা লার্সেন হলো একটি জানোয়ার। ধর্মপুস্তকে যে মস্ত বড় বিশাল জানোয়ারের উল্লেখ আছে, সে হচ্ছে তাই। এবং তার পরিণতি যে খুব ভালো হবে না সে কথাও আমি জানি। কিন্তু সাবধান, আমি তোমাকে কিছু বলিনি। ফিসফিস করেও তোমার কাছে আমি একটি কথাও বলিনি। এই মোটু লুই সব বেটা অক্কা পেলেও ভ্রমণ যাত্রা শেষ করে বহাল তুবিয়েতে ঘরে ফিরে যেতে চায়। বুঝলে তো? এক মুহূর্ত থেমে সে আবার বলে উঠল, বাঘা লার্সেন, বাঘা সেই ঠিকই, সে অন্য মানুষের মতো নিষ্ঠুর হৃদয় নয়। তার হৃদয়ই নেই, সে যথার্থই একটি বাঘ। তার নামকরণ ঠিকই হয়েছে, সে বিষয়ে অবাক হবার কিছু নেই। আমি প্রশ্ন করলাম, ওর স্বরূপ যদি সবার কাছে অত সুপরিচিত, তবে তার জাহাজের জন্য সে লোক পায় কিভাবে? গলায় আইরিশ উষ্মা ফুটিয়ে লুই পাল্টা প্রশ্ন করল, দুনিয়ার আর সব কাজের জন্য কি করে লোক পাওয়া যায়? নাম লেখাবার সময় যদি শুয়োরের মতো মদের চুর হয়ে না থাকতাম, তাহলে আমাকেই তুমি এই জাহাজে দেখতে নাকি? কেউ কেউ তোমার ওই শিকারীদের মতো, এর চেয়ে ভালো কোনো জাহাজে ওদের জায়গা হতো না। আর কেউ কেউ আছে সামনের ওই খালাসিদের মতো, কোনো খবরই তারা রাখে না, কিন্তু সময়ে সব টের পাবে। বাছাধনেরা সব টের পাবে। কপালে ওদের অনেক দুঃখ আছে, এই তোমাকে আমি বলে রাখলাম। মোটু লুই নিজের কপালে যে কত দুর্দশা আছে সে কথা ভুলতে পারলে আমি ওদের দুঃখের কথা ভেবে কাঁদতে বসতে পারতাম। কিন্তু মনে রেখো, আমি এসব বিষয়ে ট্রু শব্দটি করিনি, বুঝলে? তারপরেই আবার বকতে শুরু করলো। প্রকৃতপক্ষে চুপ করে থাকা ছিল তার পক্ষে অসম্ভব। ওই শিকারীগুলো হলো বদমাশের ধাড়ি, কিন্তু একবার ওই ছোট নৌকায় পা দিক না, তখন কাপ্তান ওদের কি হাল করে দেখো। বাছাধনদের কলজের মধ্যে ভয় ঢুকিয়ে দেবে। ওকে দেখো, হর্নার, আমার শিকারী, সবাই জক হর্নার বলে ডাকে। কি শান্তশিষ্ট, কথা বলে মেয়েদের মতো নরম গলায়, মনে হয় মুখে মাখন গলবে না। কিন্তু গেল বছর তার নৌকার হালের মাঝিকে সে খুন করেনি? সবাই পরে বলেছে যে ওটা একটা দুর্ঘটনা, কিন্তু ইয়োকোহামায় ওই নৌকার দাড়ির সঙ্গে আমার দেখা হয়েছে। তার কাছ থেকে আমি সব শুনেছি। আর ওই যে স্মোককে দেখছো, একটা আস্ত কালা খুদের শয়তান। কপার আইল্যান্ডে অনধিকার প্রবেশ করে রাশিয়ানদের সংরক্ষিত এলাকায় হানা দেওয়ার জন্যে ওরা তাকে সাইবেরিয়ায় লবণ খনিতে 3 বছরের জন্য কয়েদ করে রাখিনি? সঙ্গীর সঙ্গে হাতে পায়ে শিকল বেঁধে রেখেছিল ওকে। তারপর দুজনের মধ্যে কি এ নিয়ে কথা কাটাকাটি আর ঝগড়া হয়নি? শেষে খনির নিচে থেকে বালতিতে করে ওপরে চালান এলো সঙ্গীটির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এক একবার এক একটি অঙ্গ, আজ একটা পা, পরদিন একটা বাহু, তারপর দিন মাথা, এইভাবে।
ব্যাপারটার বিভীষিকায় আমি শিউরে উঠলাম। চিৎকার করে বললাম, না না, এ কি বলছো? এ কখনোই হতে পারে না। কি হতে পারে না? সে বিদ্যুতের মতো দ্রুত গতিতে বলে উঠল, আমি কিচ্ছু বলিনি। আমি বোবা, আমি কালা। আর নিজের মা জননীর কথা স্মরণ করে তুমিও বোবা কালা বনে যাও। ওদের সম্পর্কে, ওই কাপ্তানের সম্পর্কে ভালো কথা ছাড়া আমার মুখ দিয়ে কোনো শব্দও বেরোয়নি, বুঝলে? তার আত্মার উপর ঈশ্বরের অভিশাপ পড়ে যেন। 10,000 বছর পাতালে পচে সে যেন জাহান্নামের আগুনে চিরকাল জ্বলে পুড়ে মরে। ওদের মধ্যে জনসনকে আমার মনে হলো সবার চেয়ে সৎ, ছলচাতুরি বর্জিত। বস্তুতপক্ষে ওর মধ্যে কোনো রকম লুকোচুরি বা অস্পষ্টতা ছিল না। জনসনই প্রথমে আমাকে মালিশ করে গায়ের চামড়া প্রায় তুলে ফেলেছিল। পৌরুষ এবং সরল ঋজু আচরণ চোখে না পড়ে উপায় ছিল না। কিন্তু তার পৌরুষ ও দৃঢ়তার সঙ্গে একটা বিনয় যুক্ত ছিল, যাকে হয়তো ভীরুতা বলে ভুল করার সম্ভাবনা ছিল। কিন্তু সে ভীরু ছিল না, বরং তার মধ্যে ছিল গভীর প্রত্যয়প্রসূত সাহস। তার পৌরুষের নিশ্চয়তা, তার চরিত্রের এই দিকটি আমাদের আলাপের শুরুতে, আমি যখন তাকে ইয়নসন বলে সম্বোধন করছিলাম, তখন তাকে সে সম্বোধনের প্রতিবাদ করতে উদ্বুদ্ধ করেছিল। তার সম্পর্কেও লুই নিজের রায় দিল। ভবিষ্যতে তার কি পরিণতি হবে সে কথা বলল। ওই যে জনসনকে দেখছো, দেখছো চমৎকার লোক, জাহাজের সবার সেরা নাবিক। আমার নৌকার দাঁড়িয়েও, কিন্তু বাঘা লার্সেনের সঙ্গে ওর গোলমাল বাঁধবেই। আমি জানি আকাশের কোণায় যেমন ঝড় ঘনিয়ে আসে, তেমনি স্পষ্ট আমি তা দেখতে পাচ্ছি। আমি ভাইয়ের মতো ওকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু ও কিছুই কানে নেবে না। কোনো কিছু তার মন মতো না হলেই সে অসন্তোষ প্রকাশ করে, এবং কেউ না কেউ লার্সেনের কাছে এ নিয়ে একদিন কান কথা লাগাবে। বাঘা লার্সেন শক্তিমান, আর বাঘের স্বভাবই হলো শক্তিকে ঘৃণা করা। সে জনসনের মধ্যে সেই শক্তির চিহ্ন লক্ষ্য করেছে। জবরদস্তির সামনে জনসন হেঁ হেঁ করে হাসতে হাসতে মাথা নোয়ায় না, মার খেয়েও জিসার করে না। সংঘর্ষ একটা অবধারিত। অন্য দাঁড়ি আরেকটা যে কোথায় পাবো আমি, কে জানে। কাপ্তান যখন ওকে ইয়নসন বলে ডাকে, তখন গাধাটা কি করে জানো? বলে, স্যার আমার নাম জনসন। তারপর নামটা পুরো বানান করে শুনিয়ে দেয়। কাপ্তানের চেহারা যদি তখন দেখতে, আমার মনে হয়েছিল তখনই বুঝি ওকে এক ঘা লাগিয়ে দিল। না, তখন কিছু করেনি, কিন্তু করবে। ওর কলজে ভেঙে দেবে কাপ্তান। তা যদি না হয় তাহলে বলতে হবে যে সাগরের বুকে জাহাজ নিয়ে যারা ঘুরে বেড়ায় তাদের হালচাল আমি কিছুই বুঝি না। টমাস মাগ্রিসকে আর সহ্য করতে পারছি না। তাকে সবসময় মিস্টার বলে সম্বোধন করতে হবে, প্রতি কথায় স্যার বলতে হবে। এর একটা কারণ, হঠাৎ বাঘা লার্সেন যেন তার উপর খুশি হয়ে উঠেছে। ব্যাপারটা অভূতপূর্ব। জাহাজের কাপ্তানকে বাবুর্চির সঙ্গে ভাইয়াচারি করতে আমি আগে কখনো দেখিনি, কিন্তু লার্সেন তাই করছিল। 2-3 বার সে রান্নাঘরে মাথা গুলিয়ে খোশ মেজাজে মাগ্রিজের সঙ্গে কথা বলেছে। আর আজ বিকালে জাহাজের পাটাতনের সিঁড়িতে দাঁড়িয়ে ওর সঙ্গে এক নাগারে প্রায় 15 মিনিট ধরে গল্প করেছে। গল্পের শেষে মাগ্রিজ যখন রান্নাঘরে ফিরে এলো, তখন তার তৈলাক্ত মুখ খুশিতে চকচক করছে। সে বিশ্রী কর্কশ গলায় কাজ করতে করতে গুনগুন করে গান ধরল। তারপর অন্তরঙ্গ সুরে মাগ্রিজ আমাকে বলল, জাহাজের বড় সাহেবদের সঙ্গে আমার চিরকাল দহরম মহরম। আমার গুণের যেন কদর হয় সে ব্যবস্থা করতে আমি জানি। এর আগে যে জাহাজে ছিলাম তার কাপ্তানের ঘরে আমি প্রায়ই যেতাম, গল্প করতাম, দুজনে একসঙ্গে বসে 2-1 গ্লাস পানও করতাম। তিনি প্রায়ই আমাকে বলতেন, মাগ্রিস, তুমি পেশা বেছে নিতে ভুল করেছ। আমি জিজ্ঞাসা করতাম, কিরকম? তার উত্তরে তিনি বলতেন, তোমার একজন সম্ভ্রান্ত ভদ্রলোক হয়ে জন্মগ্রহণ করা উচিত ছিল। তোমার এভাবে কোনোদিন খেটে যাওয়ার কথা নয়। সত্যি বলছি তোমাকে, তিনি এইসব বলতেন আমার সম্পর্কে, আর আমি আরামে বসে বসে সিগারেট টান দিতাম, একসঙ্গে মদ খেতাম। এইসব হামবড়া গল্প অনবরত শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যাবার জোগাড় হয়েছিল। জীবনে বোধহয় আর কোনো কণ্ঠস্বরকে আমি এত ঘৃণা করিনি। তার তৈলসিক্ত ইঙ্গিতময় গলার সুর, তেল চিটচিটে হাসি, অবিশ্বাস্য আত্মম্ভরিতা আমার স্নায়ুকে এত জর্জরিত করে তুলেছিল যে মাঝে মাঝে আমার সারা শরীরে কাঁপুনি ধরত। নিঃসন্দেহে ওরকম ঘৃণ্য বিরক্তিকর জঘন্য লোক আমি আমার জীবনের দ্বিতীয়টি দেখিনি। রান্নার ব্যাপারে সে যে কীরকম নোংরামি করত
তা ভাষায় বর্ণনা করা যায় না। অথচ এই জাহাজে যা খাওয়া হতো সবই তার তৈরি। ফলে সবচেয়ে কম নোংরা যেসব জিনিস, তার মধ্য থেকে আমাকে আমার খাবার বেছে নিতে হতো। আমার হাত দুটো বেশ ব্যথা করতে আরম্ভ করল। এ ধরনের কাজে আমি একটু অভ্যস্ত ছিলাম না। নখের রং বিবর্ণ কালো হয়ে উঠল। হাতের চামড়ার ওপর ময়লার এমন আস্তরণ পড়ল যে বুরুশ দিয়ে ঘষেও সে ময়লা পরিষ্কার করা গেল না। তারপর শুরু হলো ফোসকা পড়ার পালা। তার আর শেষ নেই। এর মধ্যে একদিন জাহাজের দোলানিতে তাল সামলাতে না পেরে কাত হয়ে পড়ে গিয়ে বাহুর কাছে বেশ খানিকটা পুড়িয়ে ফেললাম। হাঁটুর অবস্থারও কোনো উন্নতি হলো না, আগের মতোই ফোলা আছে, ব্যথাও বেশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ ন্যাংচাতে ন্যাংচাতে চলবার জন্য হাঁটুটা সেরে উঠবার সময় বা সুযোগ পেল না। বিশ্রাম ছাড়া ভালো হবার কোনো পথও ছিল না। আর বিশ্রাম, ইতিপূর্বে কথাটার মানেই আমি জানতাম না। সারা জীবন আমি বিশ্রাম করেছি এবং বিশ্রাম যে করেছি তা জানতেও পারিনি। আর এখন যদি আমি মাত্র আধ ঘন্টার জন্য কোথাও স্থির হয়ে বসতে পারতাম, যদি সে সময়টার জন্য আমাকে কোনো কিছু চিন্তাও না করতে হতো, তাহলে বোধহয় সারা পৃথিবীতে তার চেয়ে বেশি আনন্দের কিছুই আর আমার কাছে হতে পারত না। কিন্তু অন্যদিক থেকে এর ভেতর দিয়ে আমি একটা নতুন দৃষ্টি লাভ করেছি। এখন থেকে শ্রমজীবী মানুষের জীবনের মূল্য আমি অনেক ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হব। কাজ করা যে এত কঠিন তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। সকাল 5:30 থেকে রাত 10টা পর্যন্ত আমার কোনো ফুরসত ছিল না। তখন আমি সবার হুকুমের চাকর। এক মুহূর্তের জন্যেও তখন আমার নিজের ভাবনা ভাবার উপায় ছিল না। শিকারীদের আস্তানায় সবার মন মেজাজ যে তিরিক্ষে হয়ে উঠেছিল তার চিহ্ন দেখা যাচ্ছিল। শোনা গেল যে স্মোক আর হেন্ডারসনের মধ্যে মারামারি হয়ে গেছে। হেন্ডারসন ছিল শিকারীদের মধ্যে সবচেয়ে পাকা, বেশ ধীর স্থির, সহজে চটে না। কিন্তু এবার যে চটেছিল তাতে সন্দেহ নেই, কারণ রাতে খাবার জন্য স্মোক যখন কেবিনে ঢুকল তখন দেখা গেল যে তার একটা চোখ বেশ ফোলা, লাল, চারপাশে কালশিরা পড়ে গেছে। সেদিন ঠিক খাবারের আগে একটা নিষ্ঠুর ব্যাপার ঘটল। ব্যাপারটা থেকে এই লোকগুলোর পশু স্বভাব ও হৃদয়হীনতার খানিকটা আভাস পাওয়া যাবে। খালাসিদের মধ্যে হ্যারিসন নামে একটা আনকোড়া গ্রামাঞ্চলের ছেলে ছিল। এই তার প্রথম সমুদ্র যাত্রা। আমার মনে হয় অ্যাডভেঞ্চারের নেশায় সে এই পেশা বেছে নিয়েছে। আমাদের জাহাজ তখন হালকা এলোমেলো বাতাসের মধ্য দিয়ে এগিয়ে চলেছে। এরকম সময়ে জাহাজের পাল মাঝে মাঝে ঝাপটা খেয়ে এক ধার থেকে আরেক ধারে চলে আসে। তখন কাউকে ওপরে পাঠিয়ে পালগুলো ঠিক করে দিতে হয়। হ্যারিসনকে ওপরে পাঠানো হয়েছিল এই কাজের জন্য। হঠাৎ ওপরের দিকে তখন একটা পালের কাপড় জড়িয়ে যায়। এই অবস্থায় দুটো পথ খোলা থাকে। এক, সমস্ত পাল নামিয়ে নিয়ে জট খুলে দেয়া, এটা করাও সহজ এবং এতে বিপদও নেই। দুই, কাউকে সরু দড়ি বেয়ে একেবারে মাথায় চড়ে গিয়ে জট খুলে নিয়ে আসা। এই কাজটা রীতিমতো বিপজ্জনক। জোহানসন হ্যারিসনকে সরু দড়ি বেয়ে ওপরে উঠে যাবার জন্য চেঁচিয়ে নির্দেশ দিল। হ্যারিসন ভয় পাচ্ছে সে কথা সবার কাছে স্পষ্ট ধরা পড়ল। আর ওর পক্ষে ভয় পাওয়াটা আশ্চর্য কিছু ছিল না। সরু দোদুল্যমান দড়ি বেয়ে তাকে 80 ফুট উচ্চতায় উঠে যেতে হবে। এদিকে বাতাস যদি একই গতিতে স্থিরভাবে বইতে থাকত তাহলে ব্যাপারটা এত কঠিন হতো না। কিন্তু গোস্ট এলোমেলো বাতাসে দুলছিল, আর জাহাজের প্রতি দোলানির সাথে তাল মিলিয়ে পালের কাপড় পতপত করে উঠছিল এবং সরু দড়িগুলো একবার ঢিলা হয়ে ঝুলে পড়েছিল, আর একবার শক্ত টানটান হচ্ছিল। চাবুকের আঘাতে মাছির মতো যে কোনো মুহূর্তে তাদের ঝাপটায় একটা লোক ছিটকে পড়তে পারত। হ্যারিসন জোহানসনের আদেশ শুনতে পেয়েছিল। তার কাছ থেকে কি প্রত্যাশা করা হচ্ছে সে কথাও সে বুঝতে পেরেছিল, কিন্তু তবু সে ইতস্তত করছিল। বোধহয় জীবনে এই প্রথম সে এত উঁচুতে উঠেছে। বাঘা লার্সেনের প্রভুত্বপনা ছোঁয়াচ লাগা জোহানসেন ততক্ষণে নিচ থেকে গালাগাল করে খেঁকিয়ে উঠেছে। এমন সময় রুড়ো গলায় বাঘা লার্সেন বলে উঠল, ঠিক আছে জোহানসেন, আর গালাগাল আর সাপসাপান্ত করতে হবে না। তার জন্য এই জাহাজে আমি আছি। তোমার সহায়তা দরকার পড়লে আমি জানাবো। জি স্যার, বিনীত গলায় মেট উত্তর করল। ইতিমধ্যে সরু দড়ি বেয়ে হ্যারিসন উঠতে আরম্ভ করে দিয়েছিল। রান্নাঘরের দরজা দিয়ে আমি ওর দিকে তাকিয়েছিলাম। তার সারা শরীর কাঁপছিল, যেন জ্বরের তরাসে সে কাঁপছে। অতি সাবধানে খুব ধীরে ধীরে সে 1 ইঞ্চি করে করে ওপরের দিকে উঠে যাচ্ছিল। নীল বিস্তীর্ণ আকাশের পটভূমিকায় ওকে মনে হচ্ছিল যেন একটা বিরাট মাকড়সা
সূক্ষ্ম জাল বেয়ে বেয়ে হামাগুড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। অবশ্য সোজা খাড়াই খুব বেশি ছিল না, কারণ সরু দড়িগুলো বিভিন্ন মাস্তুলের কাঠ জড়িয়ে অনেক জায়গায় নিয়ে থাকে থাকে ওপরের দিকে উঠে গেছে। হাত আর পা রাখবার অনেকগুলো খাঁজ হ্যারিসনকে সাহায্য করছিল, কিন্তু বিপদ দেখা দিল অন্যদিকে। পালকে সমানভাবে ফুলিয়ে রাখার মতো হাওয়ার জোরও ছিল না, স্থিরতাও ছিল না। হ্যারিসন যখন মাঝপথে, তখন হঠাৎ গোস্ট একটা প্রচণ্ড তরঙ্গের দোলায় দোল খেয়ে কাত হয়ে পড়ল। হ্যারিসন স্থির হয়ে প্রাণপণ শক্তিতে দড়ি ধরে থমকে দাঁড়ালো। ৮০ ফুট নিচে থেকে আমি দেখলাম প্রাণের ভয়ে আঁকড়ে ধরা ওর হাতের মাংসপেশি ফুলে উঠেছে, থরথর করে কাঁপছে। হঠাৎ পালের বাতাস যেন নিঃশেষে সরে গেল, দড়িগুলো ঢিলে হয়ে এলো এবং সমস্ত ব্যাপারটা আশ্চর্য দ্রুততার সঙ্গে সংঘটিত হলেও আমি স্পষ্ট দেখতে পেলাম যে ওর ভার যেন তারা আর বহন করতে পারছে না। পর মুহূর্তেই একটা দমকা হাওয়ায় গোটা পালটা কামানের মতো সশব্দে ফুলে ফেঁপে বিস্তারিত হয়ে উঠল। গুলি ছোড়ার মতো পটপট শব্দ করে দড়িগুলো টান টান হলো, আর হ্যারিসন কোনো রকমে দড়ি আঁকড়ে ধরে বিদ্যুতের মতো বাতাসের মধ্য দিয়ে এক পাশ থেকে আরেক পাশে ছুটে গেল। এবং সেই সময় একবার তার হাত ফসকে গেল, প্রথমে এক হাত, তারপর দ্বিতীয় হাতটিও। তার সারা শরীর নিচের দিকে ঝুলে পড়ল, কিন্তু আশ্চর্যভাবে পা দিয়ে নিজেকে কোনো রকমে আটকে নিয়ে নিচে পড়ার হাত থেকে সে আত্মরক্ষা করল। তার মাথা তখন নিচের দিকে, পায়ের ওপর ভার রেখে সে ঝুলছে। অমানসিক চেষ্টায় সে হ্যাঁচকা টান দিয়ে আবার হাত উপরে তুলে দড়ি ধরে সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু নিজের ভারসাম্য ফিরে পেতে তার অনেকক্ষণ লেগেছিল। করুণভাবে সে সেখানে দড়ি আঁকড়ে পড়ে রইল। রান্নাঘরের ওপাশের এক কোণা থেকে বাঘা লার্সেনের গলা শোনা গেল। আমি বাজি ধরে বলতে পারি যে আজ রাতে বাছাধনের আর খাবার মুখে রুজবে না। তার এক মুহূর্ত পরেই সে চিৎকার করে উঠল, জোহানসেন, সাবধান, সরে দাঁড়াও, এই এলো বলে। সত্যি বলতে কি, হ্যারিসন ততক্ষণে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে। অনেকক্ষণ ধরে সে এক জায়গায় নিশ্চল হয়ে দড়ি আঁকড়ে কোনো রকমে পড়েছিল। জোহানসেন অবশ্য তার আরাধ্য কাজ শেষ করার জন্য ওকে ক্রমাগত তাড়া দিয়ে চলেছিল। আমি জনসনের গলার আওয়াজ শুনতে পেলাম। ধীরে ধীরে নির্ভুল ইংরেজিতে সে বলল, এ কিন্তু ভারী অন্যায়। আমার অদূরেই সে দাঁড়িয়েছিল। একটু থেমে সে আবার বলল, ও কাজটা করতেই চায় এবং সময় পেলে করতে শিখবেও ঠিক, কিন্তু এটা তো। একটু থামল সে, তারপর যোগ করল, রীতিমতো খুন। লুই তীব্র স্বরে ফিসফিস করে বললে, আহা, তুমি চুপ করো তো। কিন্তু জনসন উপর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করতে লাগল। স্ট্যান্ডিস নামের শিকারিটি বাঘা লার্সেনকে উদ্দেশ্য করে এই পর্যায়ে বলল, দেখো, ও আমার নৌকা দাঁড়ি, ওকে হারাতে চাই না আমি। উত্তর এলো সঙ্গে সঙ্গে, ঠিক আছে স্ট্যান্ডিস, ও যখন তোমার নৌকায় উঠবে তখন থেকে সে তোমার দাঁড়ি, কিন্তু যতক্ষণ সে আমার জাহাজে আছে ততক্ষণ সে আমার খালাসি, আর তাকে নিয়ে আমার যা খুশি আমি তাই করব। দ্রুত অস্থির গলায় স্ট্যান্ডিস শুরু করল, কিন্তু তার মানে এই নয় যে। ব্যাস, আর কথা বাড়িও না, বাঘা লার্সেন ঠান্ডা গলায় বলল। বিষয়টা তোমাকে আমি পরিষ্কার করে বলেছি, ব্যাপারটা এখানেই শেষ করে দাও। ওই লোকটা আমার, আমার যদি খুশি হয় তবে আমি ওকে দিয়ে স্যুপ বানিয়ে সেই স্যুপ খাবো। স্ট্যান্ডিসের চোখ রাগে জলজল করে উঠল, কিন্তু কোনো কথা না বলে সে সোজা ঘুরে দাঁড়িয়ে নিজেদের আস্তানার দিকে চলে গেল। তারপর সেখানে দাঁড়িয়ে ওপরের দিকে চুপ করে তাকিয়ে দেখতে লাগল। ততক্ষণে সব মাঝি মাল্লারা ডেকের ওপরে এসে দাঁড়িয়েছে, সবার চোখ ওপরের দিকে নিবদ্ধ। একটা প্রাণী সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শিল্প সংগঠনের যুগ অন্যের জীবনের ওপর এদের প্রভুত্ব বিস্তারের সুযোগ করে দিয়েছে। তারা অন্যের সম্পর্কে যে ঔদাসীন্য আর হৃদয়হীনতা প্রদর্শন করছিল, তাতে আমি ভীত, বিস্মিত হলাম। বাইরের পৃথিবীর ফেনিল সংগ্রামের চৌহদ্দির আড়ালে আমার জীবন কেটেছে। তার এই রূপ ছিল আমার স্বপ্নের অতীত। জীবনকে আমি চিরকাল বিশেষভাবে পবিত্র বলে বিবেচনা করে এসেছি। এখানে দেখলাম জীবনের কোনো মূল্য নেই। ব্যবসার অঙ্কে তা অর্থহীন একটি সংখ্যা মাত্র। অবশ্য একথা বলবো যে খালাসিদের মনে সত্যিই সহানুভূতির সঞ্চার হয়েছিল। জনসন তার দৃষ্টান্ত। কিন্তু প্রভুর দল, কাপ্তান আর শিকারীরা, তারা ছিল অমানসিক রকম উদাসীন। এমনকি স্ট্যান্ডিসের প্রতিবাদের পেছনেও কারণটি ছিল তার নৌকা দাঁড়িকে হারাবার অনিচ্ছা। হ্যারিসন যদি অন্য কোনো নৌকার মাঝি হতো, তাহলে সেও নিশ্চয়ই নির্বিবাদে আর সবার মতো মজা দেখত।
কিন্তু হ্যারিসনের কথায় ফিরে আসা যাক। 10 মিনিট ধরে জোহানসেনের ব্যঙ্গবিদ্রুপ আর গালাগালে অতিষ্ঠ হয়ে সে আবার তার যাত্রা শুরু করলো। একটু পরে একেবারে শীর্ষদেশে পৌঁছে খানিকটা মজবুত হয়ে সে থামল। তারপর পালে জট ছাড়িয়ে দিল। এবার ফেরার পালা, একটু একটু করে নিচের দিকে। সেই সরু দড়ি বেয়ে প্রথমে মাস্তুলের কাছে পৌঁছতে হবে, কিন্তু এতক্ষণে তার সমস্ত সাহস নিঃশেষিত হয়ে গেছে। তার বর্তমান পরিস্থিতি যে খুব নিরাপদ ছিল তা নয়, কিন্তু এটা ত্যাগ করে অধিকতর বিপজ্জনক পথে পা বাড়াতে আর তার ইচ্ছে করছিল না। সরু দড়ি বেয়ে হাওয়ার মধ্য দিয়ে যে পথে তাকে নিচের দিকে নেমে আসতে হবে, সেদিকে হ্যারিসন একবার তাকিয়ে দেখল। তার দু চোখ বিস্ফারিত, পলকহীন, শরীর ভীষণভাবে কাঁপছে। আমি এর আগে কখনো কোনো মানুষের মুখে ভয়কে এত তীব্রভাবে অঙ্কিত হতে দেখিনি। অনর্থক জোহানসেন তাকে বারবার নিচে নেমে আসার জন্য নির্দেশ দিল। আমার মনে হলো যে কোনো মুহূর্তে সে নিচে ছিটকে পড়বে, কিন্তু সে তখন ভয়ে নিঃসার, নিঃসহায়। বাঘা লার্সেন আর স্মোক ততক্ষণে নির্বিকারভাবে ডেকে পায়চারি করতে করতে গল্প করছে। হ্যারিসনের সংকটের প্রতি কেউ ভ্রুক্ষেপও করল না, যদিও লার্সেন একবার তীব্র স্বরে হালের নাবিককে উদ্দেশ্য করে বলে উঠল, আই সাবধান, ঠিক মতো চালাও, নির্ধারিত পথ থেকে বেঁকে যাচ্ছ তুমি। জি স্যার, জি স্যার বলে সে তাড়াতাড়ি তার সামান্য ত্রুটি সংশোধন করে নিল। সে সত্যিই নির্ধারিত পথ থেকে একটু বেঁকে চলেছিল, যেন অনুকূলে বাতাস পেয়ে পালটা ফুলে ওঠে। খানিকটা সময় অন্তত স্থির ও অচঞ্চল থাকে। বাঘা লার্সেনের ক্ষেপে যাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও সে হতভাগ্য হ্যারিসনকে একটু সাহায্য করতে চেয়েছিল। সময় কেটে যেতে লাগলো। উৎকণ্ঠা ও উদ্বেগে আমি অস্থির হয়ে উঠলাম, কিন্তু টমাস মাগ্রিজের কাছে সমস্ত ব্যাপারটা মনে হলো মহা হাসির। সে একটু পরপরই রান্নাঘরের দরজা দিয়ে মাথা বের করে নানা রসিকতা করছিল। তার প্রতি ঘৃণায় আমার সারা শরীর রিরি করে উঠল। ওই আতঙ্কপূর্ণ কয়েক মুহূর্তের মধ্যে তার প্রতি আমার বিদ্বেষ বাড়তে বাড়তে একটা অবিশ্বাস্য আকার ধারণ করল। জীবনে প্রথমবারের মতো আমার মনে খুন করার প্রবৃত্তি জেগে উঠল। সাধারণভাবে মানুষের জীবনকে হয়তো তখন আমি পবিত্র এবং মহান বলে মেনে নিতে পারতাম, কিন্তু এই বিশেষ ক্ষেত্রে টমাস মাগ্রিজের জীবন আমার কাছে নিঃসন্দেহে একটা কুৎসিত কলঙ্ক বলে মনে হলো। আমার মাথায় খুন চেপেছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভয় পেলাম। আমার মনের মধ্যে দিয়ে বিদ্যুতের মতো একটা ভাবনা খেলে গেল। আমার গায়েও কি তাহলে পরিবেশের পাশবিকতা ছোঁয়াচ লাগলো, যে আমি জঘন্যতম অপরাধের ক্ষেত্রেও প্রাণদণ্ডের যৌক্তিকতা ও ন্যায়সঙ্গতা কোনোদিন মেনে নিইনি? তার এই অবস্থা। এইভাবে ৮ ঘন্টা কেটে গেল। এমন সময় জনসন আর লুইকে দেখলাম কি একটা বিষয় নিয়ে খুব তর্ক করছে। তারপর জনসন সজোরে লুইয়ের হাত ছাড়িয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। সে ডেক পার হয়ে দড়ি বেয়ে ওপরে ওঠার উপক্রম করল, কিন্তু তার আগেই বাঘা লার্সেনের তীক্ষ্ণ সতর্ক দৃষ্টি গিয়ে পড়ল তার ওপর। সে চিৎকার করে উঠল, এই কি করছো তুমি? জনসন যতটুকু উঠেছিল সেখানেই থমকে দাঁড়ালো। সোজা কাপ্তানের চোখের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে বলল, আমি হ্যারিসনকে নিচে নামিয়ে আনতে যাচ্ছি। এই মুহূর্তে নেমে এসো বলছি, ব্যাস, আর 1 সেকেন্ড দেরি নয়, নামলে? জনসন একটু ইতস্তত করল, কিন্তু অনেক জাহাজে বহু বছর ধরে কাপ্তানের হুকুম মেনে চলার যে স্বভাব তার কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার না করে পারল না। গোমরা মুখে লাফ দিয়ে নেমে সে নিঃশব্দে সামনের দিকে চলে গেল। 5:30টার দিকে কেবিনে খাবার টেবিল সাজাবার জন্য নিচে নেমে গেলাম, কিন্তু কি করছি না করছি সেদিকে আমার একটুও খেয়াল ছিল না। আমার চোখের সামনে তখন ভাসছে একটা রক্তশূন্য বিবর্ণ মুখ, ভয়ে কম্পমান, হাস্যকর পোকার মতো পাল আর মাস্তুলের দড়ি আঁকড়ে ধরে পড়ে আছে। 6টার সময় রান্নাঘর থেকে কেবিনে খাবার নিয়ে যাবার সময় একবার ডেকের উপর পা দিয়ে দেখলাম যে হ্যারিসনের অবস্থা পূর্ববৎ, কোনো পরিবর্তন হয়নি। খাবার টেবিলে সবাইকে অন্যান্য আলোচনায় ব্যস্ত দেখলাম। নিতান্ত অহেতুকভাবে যে একটি জীবন সংশয়ের দোলায় দুলছে সে বিষয়ে কাউকে বিন্দুমাত্র চিন্তিত দেখলাম না। একটু পরে আবার কেবিন থেকে রান্নাঘরে যাবার পথে দেখে মনটা হালকা হলো যে হ্যারিসন কোনো রকমে নিচে নেমে আসছে। এতক্ষণে সে একটু সাহস সঞ্চয় করতে পেরেছে। এই কাহিনী শেষ করার আগে বাঘা লার্সেনের সঙ্গে আমার সংলাপের একটি ছোট্ট অংশের কথা উল্লেখ করা দরকার। আমি তখন কেবিনে বাসনকোসন ধুয়ে তুলে রাখছিলাম। লার্সেনই কথা শুরু করল, কি ব্যাপার, তোমাকে আজ বিকেলে বেশ ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল যেন? আমি বুঝতে পারলাম যে আমার ভয় আর অস্বস্তির কারণ সম্পর্কে সে বেশ ওয়াকিবহাল। সে এই প্রসঙ্গ নিয়ে আমার সঙ্গে একটু আলাপ করতে চায়। আমি কি ভাবছি তাই জানতে চায়। আমিও সোজাসুজি জবাব দিলাম,
হ্যারিসনের সঙ্গে আপনাদের ওই রকম নিষ্ঠুর হৃদয়হীন ব্যবহারই তার জন্য দায়ী। সে হেসে উঠল। বুঝেছি, সমুদ্র পীড়ার মতো। কেউ কেউ সে অস্বস্তি থেকে ভোগে, আবার কারো কিছুই হয় না। না, তা নয়, আমি প্রতিবাদ করলাম। ঠিক তাই, সে বলল। সমুদ্র যেমন সতত চঞ্চল এবং গতিময়, পৃথিবীও তেমনি হৃদয়হীনতায় পূর্ণ। কেউ প্রথম কারণে অসুস্থ হয়ে পড়ে, কেউ বা দ্বিতীয় কারণে। এই একমাত্র কারণ। আমি বললাম, আপনি তো মানুষের জীবনকে একটা উপহাসের বস্তুতে পরিণত করেছেন, কিন্তু আপনার কাছে কি সে জীবনের কোনো মূল্য নেই? মূল্য? কি মূল্য? সে সোজা অচঞ্চল চোখে আমার দিকে তাকালো। তার চোখে একটা বাঁকা হাসির ছটা দেখলাম আমি। কি ধরনের মূল্যের কথা বলছো তুমি? কিভাবে সে মূল্যের পরিমাপ করা হবে? কে তার মূল্য দেয়? আমি উত্তর করলাম, আমি দিই। বেশ, তোমার কাছে কি তার মূল্য? অন্যের জীবনের কথা বলছি, বলো, কি তার মূল্য? প্রাণের মূল্য? ধরা ছোঁয়া যায় স্পষ্ট করে এমন কি মূল্যের কথা বলবো আমি? কথার জন্য আমাকে কখনো অসুবিধায় পড়তে হয়নি, কিন্তু বাঘা লার্সেনের সঙ্গে আলোচনার সময় প্রায়ই আমাকে সে অসুবিধার সম্মুখীন হতে হতো। এর কারণ সম্পর্কে আমি পরে ভেবে দেখেছি। আমার বিশ্বাস, এর একটা কারণ তার প্রবল ব্যক্তিত্ব, কিন্তু এর জন্য দায়ী হলো তার সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি। অন্যান্য বস্তুবাদীদের সঙ্গে আমি আলাপ করেছি। আলাপের শুরুতে তাদের সঙ্গে একটা জায়গায় আমার সমতা ছিল, যোগসূত্র ছিল, কিন্তু তার সঙ্গে কোথাও কোনো প্রাথমিক মিল খুঁজে পাইনি। হয়তো তার মানসিকতার একটা আদি মৌলিক সারল্য আমাকে কিছুটা বিভ্রান্ত করে দিত। সে আলোচ্য বিষয়ের মর্মস্থলে সরাসরি গিয়ে এমনভাবে আঘাত করত যে কোনো প্রশ্নের বাহুল্য লতাপাতাকে এমনভাবে নির্মূল করে ছেঁটে ফেলত যে আমার মনে হতো আমি আর ঠাঁই পাচ্ছি না, যেন অগাধ পানিতে হাবুডুবু খাচ্ছি। প্রাণের মূল্য? এক মুহূর্তের চিন্তায় চট করে আমি তার কি জবাব দেব? জীবনের পবিত্রতাকে আমি এতদিন স্বতঃসিদ্ধ বলে গ্রহণ করে এসেছি। জীবন যে নিঃসংশয়ে মূল্যবান, সে কথা আমি অবধারিত সত্য হিসেবে জেনে এসেছি। এ নিয়ে কখনো কোনো প্রশ্ন আমার মনে জাগেনি। সেই সত্যকে এমন উলঙ্গভাবে আক্রান্ত হতে দেখে আজ আমি নির্বাক হয়ে গেলাম। গতকাল আমরা এই কথাই আলোচনা করছিলাম, সে বলল। আমি বলেছিলাম যে জীবন সবসময় যেন টকবক করে ফুটছে, একটা গ্যাজানো রসের পিণ্ডের মতো, বেঁচে থাকার জন্য যা জীবনকে গ্রাস করে। আমি বলেছিলাম যে জীবন মানেই হচ্ছে সার্থক শুয়োরপনা। সরবরাহ আর চাহিদার দিক থেকে বিচার করে দেখো না, দেখবে যে পৃথিবীতে জীবনই হচ্ছে সবচেয়ে সস্তা। পানি বলো, মাটি বলো, বায়ু বলো, সবই সীমিত। শুধু জন্মগ্রহণ করার দাবি নিয়ে জীবন হচ্ছে সীমাহীন। প্রকৃতি বড় বেহিসেবি রকম খরুচে। মাছের দিকে দেখো, তার লক্ষ লক্ষ ডিমের দিকে দেখো। তাই বা কেন তোমার কিংবা আমার দিকেই তাকাও? আমাদের ঔরস লক্ষ লক্ষ জীবনের সম্ভাবনা রয়েছে। আমাদের মধ্যে যে না জন্মানো জীবনের সম্ভার রয়েছে, তাকে কার্যকরী করার সময় বা সুযোগ যদি আমরা পেতাম, তাহলে হয়তো আমরা কত জাতির জনক হতে পারতাম, কত দেশ বিদেশকে লোকজনে পরিপূর্ণ করে তুলতে পারতাম। জীবন, ছোহ, এর কোনো মূল্য নেই। যত সস্তা জিনিস আছে দুনিয়ায়, তার মধ্যে সবচেয়ে সস্তা হচ্ছে এই জীবন। সবখানে সে অযাচিতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাচ্ছিল্যের সঙ্গে প্রকৃতি তাকে সর্বত্র ছিটিয়ে দেয়। যেখানে একটা জীবনের স্থান সংকুলান হতে পারে, সেখানে প্রকৃতি সহস্র জীবনের বীজ বপন করে। শেষ পর্যন্ত জীবন জীবনকে গ্রাস করে। যতক্ষণ না সবচেয়ে শক্তিমান যে জীবন, সবচেয়ে বেশি শুয়োরের মতো যা, সেটা টিকে থাকে। আপনি ডারউইন পড়েছেন? আমি বললাম। কিন্তু আপনি যখন বলেন যে অস্তিত্বের সঙ্গে সংগ্রাম মানেই হচ্ছে নির্বিচারে জীবন ধ্বংস করার অবাধ স্বাধীনতা, তখন আপনি ডারউইনের কদর্থ করেন, তাকে ঠিক বুঝতে পারেন না। সে ঘাড় কোঁচকাল। তুমি জানো যে তুমি যখন একথা বলো, তখন শুধু মানুষের জীবনের কথাই ভাবছ, কারণ মাছ, মুরগি এবং অন্যান্য পশুর জীবন তুমি আমার কিংবা অন্য যে কোনো মানুষের মতোই অনবরত নির্বিচারে ধ্বংস করে চলেছ। তুমি মনে করো যে মানুষের জীবনের কথা আলাদা, তোমার মনে হয় তার একটা সঙ্গত কারণও আছে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষের জীবনও আলাদা কিছু নয়। এই যে জীবন এত সস্তা, যার কোনো মূল্য নেই, তার সম্পর্কে কি জন্য আমি বিন্দুমাত্র কার্পণ্য করব? সমুদ্রের বুকে যত জাহাজ আছে তত নাবিক নেই, যত কারখানা আর যন্ত্রপাতি আছে পৃথিবীতে তত শ্রমিক নেই। তুমি তো ডাঙায় বাস করো, তুমি তো জানো কেমন করে গরিবদের তোমরা শহরের বস্তিগুলোতে ঠেলে দাও, তাদের উপর দুর্ভিক্ষ আর মহামারীর বোঝা চাপিয়ে দাও। কত গরিব একটুখানি রুটির জন্য, এক টুকরা গোশতের জন্য ধুঁকতে ধুঁকতে মারা যায়। তবু তারপরও চারদিকে কত গরিব। এদের নিয়ে কি করবে তোমরা ভেবে কুল পাও না।
তুমি লন্ডনের ডকইয়ার্ডে সামান্য একটু কাজের জন্য শ্রমিকদের বুনো জানোয়ারের মতো কামড়াকামড়ি করতে কখনো দেখেছো? সিঁড়ি দিয়ে ওপরের পাটাতনে যাবার উদ্যোগ করল সে, কিন্তু যাবার আগে মুখ ঘুরিয়ে শেষ কথাটুকু বলে গেল, জানো, যে জীবনের মূল্য সেইটুকুই যেটুকু জীবন নিজে তার উপর আরোপ করে, এবং স্বাভাবিকভাবেই সে মূল্য অতিরঞ্জিত। প্রয়োজনের তাগিদেই নিজের সপক্ষে তার পাল্লা ভারী। ওই লোকটার কথাই ধরো, ওই যে পালের দড়ি ধরে শূন্যে ঝুলেছিল, এমনভাবে সে দড়ি আঁকড়ে ধরেছিল যেন সে মহামূল্যবান একটা কিছু। তার দাম যেন হীরা জহরতের চেয়েও বেশি। সেই দাম কি তোমার কাছে? না, আমার কাছে। কদ্যপি নয়, তার নিজের কাছে। হ্যাঁ, কিন্তু তার মূল্যায়ন আমি স্বীকার করি না। বেচারা নিজের দাম বেশি ধরেছে। আরও বহু জীবন জন্মগ্রহণ করার জন্য তাদের দাবি নিয়ে অপেক্ষা করছে। ওই লোকটি যদি পড়ে যেত, যদি মৌচাকের মধুর মতো তার মাথার ঘিলু টিপ টিপ করে ডেকের ওপর ঝরে পড়ত, তাহলে এই বিশাল বিশ্বের কোনো ক্ষতি হতো না। এর সরবরাহ খুব বেশি, তার মূল্য শুধু তার কাছেই, এবং এই মূল্য যে কতখানি কাল্পনিক সেটা বোঝা যায় এই থেকে যে তার মৃত্যুর পরে, তার যে মৃত্যু হলো, সে সম্পর্কেও তার বিন্দুমাত্র চেতনা থাকে না। সে নিজেই শুধু তাকে হীরা জহরতের চেয়ে বেশি মূল্যবান মনে করেছে। হীরা জহরত তখন উবে গিয়েছে, ডেকের ওপর তা চিৎপাত হয়ে পড়ে আছে। একটু পরেই সমুদ্রের এক বালতি পানির সঙ্গে তা ভেসে চলে যাবে, এবং সে বেচারা জানেও না যে ওই হীরা জহরত নিঃশেষ হয়ে গেছে। তার কোনো ক্ষতি হয় না, সে কিছুই হারায় না, কারণ নিজে হারিয়ে যাবার সঙ্গে সঙ্গে কোনো কিছু হারিয়ে যাবার জ্ঞানও সে হারিয়ে ফেলেছে। বুঝতে পারছো না তুমি? বলো, কি বলবার আছে তোমার? আপনার যুক্তির মধ্যে অন্তত কোথাও কোনো ফাঁক নেই। এর বেশি কিছু আমি বলতে পারলাম না। তারপর নীরবে আমি আমার বাসনপত্র ধোয়া মোছা করতে লাগলাম।